হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024, যেটার এক্সাম হয়েছিল রিসেন্ট 30/11/2025, 30শে নভেম্বর 2025 যে এক্সাম হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের। তো সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের যে কোয়েশ্চেনগুলো ছিল, তো প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব একদম বিস্তারিতভাবে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, একদম বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে ওই প্রশ্ন রিলেটেড আর যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা তথ্য যেন তোমরা ভালোভাবে জানতে পারো এবং সেখান থেকে যেই কোশ্চেন আসুক না কেন তোমরা অ্যান্সারগুলো করে দিতে পারো। কেননা তোমাদের রিসেন্ট সামনে আবার বিভিন্ন এক্সাম রয়েছে, বিশেষ করে আমাদের WBSSC গ্রুপ সিডির এক্সাম রয়েছে। তো সেই সকল এক্সামে কিন্তু এই সকল কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেন কমন আসার চান্স রয়েছে। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছিলাম, তার পিডিএফও দিয়ে দিয়েছিলাম। তো এটারও আমরা কোশ্চেন অ্যান্সার আজকে আলোচনা করব বিস্তারিতভাবে এবং তার পিডিএফও আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তাহলে যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন করোনি, তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, ওইখানে যুক্ত হয়ে যাও। এই ক্লাসে তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো এখন দেখো আজকের ক্লাসে যে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, সেফোলজি কি? এর সঠিক অ্যান্সার কী হবে বলো দেখি। তো সেফোলজি হচ্ছে এটা নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত যে চর্চা, নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চাকে বলা হয় সেফোলজি। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো এখান থেকে আর কি জানবে দেখো, অপশানে যেগুলো রয়েছে, এই জিন সংক্রান্ত যে ব্যাধি নিয়ে চর্চা, এটা হচ্ছে কি না জেনেটিক এপিডেমিওলজি। আর হচ্ছে মনুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চার বিদ্যা হলো মনোবিজ্ঞান। আর বৃষ্টিপাত প্যাটার্ন সংক্রান্ত চর্চার বিদ্যা হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। তো এগুলো প্রত্যেকটা জানতে হবে, এগুলো কিন্তু কোশ্চেন পরবর্তী দিতেই পারে। 2 নম্বর কোশ্চেন দেখো, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশের বেশি হওয়া উচিত নয়। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান বলো কত ড্যাশের বেশি হওয়া উচিত নয়? সঠিক অ্যান্সার হবে 6 মাস। 6 মাসের কিন্তু বেশি হওয়া যাবে না দুটি অধিবেশনের মধ্যে। এখান থেকে দেখে নাও, খুবই ইম্পর্ট্যান্ট তথ্য দিয়েছি, দেখো অনেক তথ্য এখানে রয়েছে, প্রত্যেকটা তথ্যই ভালো করে জানো। লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানটি 6 মাসের বেশি হতে পারে না। প্রথম কথা, সংসদে অবশ্যই 6 মাসের মধ্যে কমপক্ষে 2বার বৈঠক করতে হবে। 85 ধারার বলা হয়েছে যে সংসদের দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকা উচিত নয়। যদি ধারা জিজ্ঞেস করে কত ধারায় এটা বলা রয়েছে যে 6 মাসের বেশি হওয়া যাবে না, তাহলে সেটা বলে 85 নম্বর ধারা। 85 ধারায় আরও বলা হয়েছে যে রাষ্ট্রপতি যে সময় ও স্থান উপযুক্ত মনে করবেন সেখানেই সংসদীয় অধিবেশন তলব করতে পারেন। প্রতি বছর 3টি করে সংসদীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। দীর্ঘতম বাজেটের অধিবেশনটি বছরের শুরুতে অনুষ্ঠিত হয়। আর জুলাই থেকে আগস্ট পর্যন্ত 3 সপ্তাহের একটা বর্ষার অধিবেশন বসবে। তারপরে শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর, 3 সপ্তাহ দীর্ঘ। আর প্রতিটি অধিবেশনের তারিখগুলো কমপক্ষে 15 দিন আগে ঘোষণা করে দেওয়া হবে, যাতে সদস্যদের তাদের প্রশ্ন জমা দেওয়া এবং সংসদীয় হস্তক্ষেপের জন্য নোটিশ দেওয়ার সময় থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা তথ্য আমরা এখান থেকে দিয়ে দিলাম, খুবই ইম্পর্টেন্ট তথ্য, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু এক একটা কিন্তু কোয়েশ্চেন হয়ে যেতে পারে। তো এই জন্য তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। এবার দেখো 3 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত? তো সিধু কানু যারা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? সাঁওতাল বিদ্রোহ। 1855 যে সাঁওতাল বিদ্রোহ, সেই বিদ্রোহের সাথে যুক্ত ছিল সিধু কানু। তো সাঁওতাল বিদ্রোহ ছিল একটি উপজাতীয় বিদ্রোহ, যা 1855 থেকে 56 সালে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। সিধু ও কানু মুর্মু ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্তর্গত দুর্নীতিগ্রস্ত জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হওয়া সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা। ঠিক আছে, তো সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি? যদি এরকমও কিন্তু কোশ্চেন আসে, সেখানে অপশানে থাকবে সিধু কানু, তো সিধু কানু অ্যান্সার করবে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন, প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়?
তাহলে পারস্তম্ভ যদি দ্রুত নেমে যায়, ব্যারোমিটারের পারস্তম্ভ যদি দ্রুত নেমে যায়, তাহলে কী হওয়ার সম্ভাবনা থাকে? প্রচণ্ড ঝড় হওয়ার পূর্বাভাস থাকে। তো এটা নেমে যায় কেন? পারস্তম্ভটা দ্রুত নেমে যায় কেন? এখানে এই কোশ্চেনটা করেছে। তো এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য। বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য এটা হয়, ব্যারোমিটারের পারস্তম্ভটা দ্রুত নেমে যায়। এখান থেকে দেখে নাও, প্রচণ্ড ঝড়ের আগে ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়, কারণ ঝড়ের আগে বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ুমণ্ডলীয় চাপ কমে যাওয়ায় পারস্তম্ভটি নিচে নেমে আসে এবং চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস দ্রুত সেই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসতে শুরু করে, যা প্রবল বায়ুপ্রবাহ বা ঝড়ের সৃষ্টি করে। ঠিক আছে, যেখানে নিম্নচাপটা তৈরি হবে, চারপাশ থেকে যখন বায়ু ছুটে যাবে তার দিকে, তাই কি না, তখন বায়ুপ্রবাহ বা ঝড়ের সৃষ্টি হবে। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা হয়? ননস্টিক যে বাসনপত্রগুলো তোমাদের বাড়িতে ব্যবহার হয়, তো সেই সকল বাসনপত্রগুলো কী দিয়ে আচ্ছাদিত থাকে? টেফলন, কালো রং, না হচ্ছে পলিস্টাইরিন, পিভিসি? সঠিক অ্যান্সার হবে টেফলন। টেফলন দিয়ে আচ্ছাদিত থাকে এই ননস্টিক বাসনপত্রগুলো। ননস্টিক পাত্রের পৃষ্ঠে আবরণের জন্য ব্যবহৃত পদার্থটি হলো টেফলন। টেফলন হলো একটা সিনথেটিক রাসায়নিক, যেটা মনে রাখো, যার নাম হচ্ছে কি পলিটেট্রা ফ্লুরোইথিলিন। পলিটেট্রা ফ্লুরোইথিলিন, পিটিএফই। টেফলন 1938 সালে ডুপন্ট কোম্পানি জ্যাকসন ল্যাবরেটরিতে রয় জে প্লাঙ্কেট আবিষ্কার করেছিলেন। রয় জে প্লাঙ্কেট এটা আবিষ্কার করেছিলেন। তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? তো আন্তর্জাতিক যোগ দিবস এটা পালন করা হয়েছে 21শে জুন, যার থিম হচ্ছে আমাদের 2025-এর থিম কি? যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। তো এগুলো কোন দিবস কবে হয়, তো প্রত্যেকটা দিবস এবং তার থিম, সেগুলো আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা আমরা বানিয়েছি, তো ওই পিডিএফের মধ্যে কিন্তু রয়েছে। 2024-25-এর পিডিএফ নিয়ে নেবে, তোমাদের আপকালীন পুরো এক্সামের সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। সাধারণত দেখো, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মণিপুর, ইম্ফল, মিজোরাম, ইটানগর, নাগাল্যান্ড, কোহিমা, মেঘালয়, শিলং। তো এদের মধ্যে সঠিকভাবে যেটা মিলছে না, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে মিজোরাম আর হচ্ছে ইটানগর, এটা মিলছে না। কেন না, হচ্ছে মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, এখানে ইটানগর দেওয়া রয়েছে, তাহলে এই জন্য ওটা মিলছে না। বাকি দেখো, মণিপুরের রাজধানী ইম্ফল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, মেঘালয়ের রাজধানী শিলং। তাহলে তোমাদের কিন্তু রাজ্য রাজধানীগুলো অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে এক্সাম দিতে যাওয়ার আগে। আর ইটানগর হচ্ছে এটা অরুণাচল প্রদেশের রাজধানী। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, ইউএনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হলো? ইউএনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, স্থায়ী সদস্য বলেছে কিন্তু, হ্যাঁ, স্থায়ী সদস্য হচ্ছে 5। স্থায়ী সদস্য কত? 5। সম্মিলিত জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি হলো সম্মিলিত জাতিপুঞ্জের 6টি প্রধান অঙ্গের মধ্যে একটা, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এই ইউএনএসসি স্থায়ী সদস্যরা স্থায়ী 5 বা বিগ 5 বা P5 নামেও পরিচিত। এটি 5টা স্থায়ী সদস্য, যেমন কী কী রয়েছে 5টা স্থায়ী সদস্য? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 5টা সদস্যর নাম ভালো করে মনে রাখো। এতে মোট স্থায়ী ও অস্থায়ী সদস্য সহ মোট 15টা সদস্য রয়েছে। স্থায়ী সদস্য 5 আর স্থায়ী অস্থায়ী মিলে মোট 15। তারপরে দেখো 9 নম্বর, আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষায়? আরবিতে, উর্দুতে, তুর্কিতে না ফার্সিতে? তো আবুল ফজল আকবরনামা লিখেছিলেন কোন ভাষায় লিখেছিলেন? ফার্সিতে লিখেছিলেন। এখান থেকে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট তথ্য। দেখেছো, অনেক তথ্য রয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমাদের আপকালীন সকল এক্সাম, সে রাজ্য কেন্দ্র হোক, প্রত্যেক এক্সামের জন্য এই তথ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, আকবরনামা, যা তৃতীয় মুঘল সম্রাট আকবরের বই থেকে অনুবাদ করে তার দরবারের ইতিহাসবিদ এবং জীবনীকার আবুল ফজল লিখেছিলেন।
এটি মূলত ফার্সি ভাষায় লেখা হয়েছিল, যা ছিল মুঘলদের দরবারি ভাষা। বইটি আকবরের শাসন আমলে তার জীবন এবং সময়ের প্রাণবন্ত এবং বিশদ বিবরণ রয়েছে। বুঝতে পেরেছো বইতে, এই আকবরনামা বইতে কী রয়েছে? আকবরের শাসন আমলে তার জীবন এবং সময়ের প্রাণবন্ত এবং বিশদ বিবরণ। আবুল ফজল ছিলেন আকবরের দরবারের 9 রত্নের মধ্যে একজন। বইটির প্রথম খণ্ড, যেখানে আকবরের জন্ম, তৈমুরের পরিবারের ইতিহাস এবং বাবর ও হুমায়ুনের রাজত্ব এবং দিল্লি সুরি সুলতানদের নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম যে খণ্ড। দ্বিতীয় খণ্ড থেকে এর আছে হচ্ছে আকবরের রাজত্বকালে 1602 সালে পর্যন্ত বিস্তারিত ইতিহাস বর্ণনা করা হয়েছে এবং আকবরের রাজত্বকালে ঘটনাবলী লিপিবদ্ধ করা হয়েছে। এটি বৈরাম খান এবং আকবর কিভাবে হেমুর বিরুদ্ধে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল তার উপরও আলোকপাত করে এই দ্বিতীয় খণ্ড। আর তৃতীয় খণ্ড কি রয়েছে দেখো, তৃতীয় খণ্ড যেটা আকবর নামার তৃতীয় খণ্ডে সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা বর্ণনা করা হয়েছে। এটি আকবরের পরিবার, সেনাবাহিনী, রাজস্ব, মুঘল সাম্রাজ্যের ভূগোল নিয়েও কাজ করে। তৃতীয় খণ্ড এটি আমাদের সেই সময়ের ভারতের বসবাসকারী লোকেদের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে তথ্য প্রদান করে। তাহলে বলো তথ্যগুলো কীরকম লাগছে বলো? প্রত্যেকটা তথ্য কিন্তু জেনে রাখতে হবে, প্রত্যেকটা তথ্য। এই যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, কোন খণ্ডে কী আলোচনা রয়েছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? বাংলাদেশ, বলো সবচেয়ে বেশি সীমানা স্পর্শ করেছে আমাদের ভারতের সঙ্গে, সেটা হচ্ছে বাংলাদেশ, তাই কি না? তো বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে আমাদের কোন কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম। 4খানা রাজ্য এখানে রয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, এই মোট 5টা রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে। আর বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা কত? প্রায় 4096 কিলোমিটার। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, নিচের কোন নদীগুলি সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? ব্রহ্মপুত্র গঙ্গা, ব্রহ্মপুত্র সিন্ধু, সিন্ধু গঙ্গা, না হচ্ছে তাপ্তি বিপাশা। তো এদের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে আমাদের, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র এবং সিন্ধু। ব্রহ্মপুত্র এবং সিন্ধু এই যে দুটো নদী, উভয়ই কিন্তু হিমালয়ের কাছে উৎপন্ন হওয়া এবং এশিয়ার গুরুত্বপূর্ণ নদী। সিন্ধু যেটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আরব সাগরে পতিত হয়েছে, আর ব্রহ্মপুত্র যেটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে অরুণাচল ও আসামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ঠিক আছে, বোঝা গেল? সিন্ধু এবং ব্রহ্মপুত্র দুটোই মনে রাখো। 12 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বেহালা, তবলা, সরোদ, না হচ্ছে গিটার? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, সরোদ। তো সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ওস্তাদ আলী আকবর খান। আলী আকবর খান ছিলেন মাইহার ঘরানার একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। তিনি সরোদ বাজানোর গুণের জন্য পরিচিত। তো আলী আকবর খান 1967 সালে পদ্মভূষণ, 1989 সালে পদ্মবিভূষণে ভূষিত হন। তিনি 1991 সালে ম্যাকআর্থার ফেলোশিপ পেয়েছিলেন, তথাকথিত প্রতিভা অনুদান প্রাপ্ত প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ। প্রতিভা অনুদান প্রাপ্ত প্রথম ভারতীয় সঙ্গীতজ্ঞ। এরপরে চলে যাও 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, নীতি আয়োগ, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কে? বলো, বহুবার আমরা এটা আলোচনা করেছি, বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। নীতি আয়োগের চেয়ারপারসন রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, বাণিজ্য ও শিল্পমন্ত্রী, না হচ্ছে প্রধানমন্ত্রী? তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে কি, না হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু নীতি আয়োগের চেয়ারপারসন হন। তো প্রধানমন্ত্রী তিনি নীতি আয়োগের চেয়ারপারসন। নীতি আয়োগ যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, হলো ভারত সরকারের একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, যা 1 জানুয়ারি 2015 গঠিত হয়েছিল। 1 জানুয়ারি 2015 এটা গঠিত হয়েছিল নীতি আয়োগ। আর এর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে রয়েছে। 14 নম্বর দেখো, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল?
জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল, সেটা হচ্ছে কত সাল? সালটা হচ্ছে 1896। 1896 সালে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে। বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে। 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কে? না হচ্ছে রহমাতুল্লাহ সাহানি। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি সংস্কৃত কবিতা। এটি 1882 সালে প্রকাশিত আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছিল। 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দে মাতরম গেয়েছিলেন। আর এটি 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। আর সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? যদুনাথ ভট্টাচার্য। প্রত্যেকটা থেকেই কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু এসছে, তো সেই সকল তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটা? বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর। আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবার দ্বীপরাষ্ট্র সমূহের সীমানা দ্বারা সজ্জিত এই উপসাগর প্রায় 5000 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে। মেক্সিকো উপসাগর কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত। এটি ইউকাটান খাল দ্বারা কিউবা এবং ইউকাটনের মেক্সিকো উপদ্বীপের মধ্যে ক্যারিবিয়ান সাগরের সাথে যুক্ত। এরপরে চলে যাও 16 নম্বর কোশ্চেন, আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, 2:3। তো এখানে অপশানটা আরেকটা দিয়ে থাকতে পারতো, কিন্তু এখানে দেয়নি, সেটা হচ্ছে 3:2। এই অপশানটা কিন্তু দিলেও দিতে পারতো, দিলে অনেকে কিন্তু অ্যান্সার জেনেও এই অ্যান্সারটা ক্লিক করে অ্যান্সারটাকে ভুল করে দিয়ে আসতো। সঠিক অ্যান্সার হবে 3:2 আর 2:3 সঠিক অ্যান্সার। প্রস্থ, কেন এখানে কী চেয়েছে দেখো, প্রস্থ ও দৈর্ঘ্য, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য ও প্রস্থ যদি জিজ্ঞেস করতো তখন কিন্তু 3:2 হতো। তো অনেকে প্রশ্নটা একটু মানে ঠিকঠাক না দেখে একটু মনোযোগটা না দিয়ে একটু মনোযোগের অভাবেই কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যেতে পারে। এরকম কিন্তু অপশান থাকতে পারে, তোমাদের এই কোশ্চেনে নেই, কিন্তু পরবর্তী এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলো একটু আনসারগুলো একটু ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, জাতীয় পতাকা নকশাটি 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। এটি 1947 সালের 15ই আগস্ট ভারতের অধিরাজ্যের সরকারি পতাকা হয়ে ওঠে। আইন অনুসারে পতাকাটি খাদির তৈরি হতে হবে। একটি বিশেষ ধরনের হাতের কাটা কাপড় বা রেশম, যা মহাত্মা গান্ধী জনপ্রিয় করেছিলেন। আর জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, যেটা আমি বললাম একটু আগে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। এটি পরিকল্পনা করেছিলেন কে বলতো? পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো এখানেও কিন্তু যে তথ্যগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা তথ্য কিন্তু এই তথ্যগুলো থেকে কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ, তো সেটা হচ্ছে ব্রাজিল। এখন বর্তমানে কিন্তু বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। বিশ্বের চিনির বাটি কিউবাকে বলা হয়। বিশ্বের চিনির বাটি কিউবাকে বলা হয়। এটি বিশ্বের বৃহত্তম চিনি শিল্প রয়েছে, যা এখন হ্রাস পাচ্ছে কিন্তু বর্তমানে, আর ব্রাজিল কিন্তু তার জায়গা নিয়েছে বর্তমানে। তাহলে বিশ্বে এখন সবথেকে বেশি চিনি উৎপাদন করছে কে? ব্রাজিল। তার জন্যই কিন্তু এই ব্রাজিল বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। আর উত্তরপ্রদেশ রাজ্যটি হচ্ছে আমাদের ভারতের চিনির বাটি। ভারতের চিনির বাটি যদি বলা হয় তখন তাহলে উত্তরপ্রদেশ হিসেবে, উত্তরপ্রদেশ আখ উৎপাদনে কিন্তু প্রথম স্থানে রয়েছে এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গম উৎপাদনকারী রাজ্য। ঠিক আছে, এরপরে দেখো 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি
মানবদের রক্ত তৈরিতে প্রয়োজন। আমাদের মানবদের রক্ত তৈরিতে প্রয়োজন যেটা স্নেহ পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন, লোহা। তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে লোহা, আয়রন। আয়রনের কিন্তু প্রয়োজন কিন্তু আমাদের শরীরে রয়েছে। হিমোগ্লোবিন, এই আয়রন অর্থাৎ লোহার কিন্তু অনেক কাজ আমাদের শরীরের পক্ষে। কী কী দেখো, একদম আমি একের পর এক দিয়ে দিয়েছি, দেখো পুরো ইম্পর্টেন্ট তথ্য। হিমোগ্লোবিন গঠনের জন্য আয়রন প্রয়োজন। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটা অংশ, লোহিত রক্তকণিকার একটি অংশ যা অক্সিজেন বহন করে এবং শরীর থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। শরীরে আয়রনের বেশিরভাগই হিমোগ্লোবিনের মাধ্যমেই জমা হয়। প্রায় 1/3 লোহা অস্থিমজ্জা, প্লিহা আর লিভারের ফেরিটিন এবং হিমোসাইটারিন হিসাবে সংরক্ষণ করা হয়। লোহিত রক্তকণিকা পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকলে, যদি লোহিত রক্তকণিকায় যে পরিমাণে আয়রন থাকা দরকার সেটা যদি না থাকে, তাহলে কিন্তু শরীরে কিন্তু টিস্যু পর্যাপ্ত অক্সিজেন পরিবহন করতে পারবে না। আর আয়রনের অভাবে তখন কী হবে, রক্তাল্পতা সৃষ্টি হবে, শরীরে রক্তাল্পতা দেখা দিবে। লৌহের উৎস হলো, যদি শরীরে আয়রন যদি ঠিকঠাক রাখতে চাই, তাহলে কী করতে হবে, মাছ, মাংস, ডিম, সবুজ শাকসবজি, তারপর শালগম, অঙ্কুরিত গমের দানা, তো এগুলো আমাদেরকে খেতে হবে। এই সকল খাবারগুলো আমাদেরকে খেতে হবে, যেখান থেকে আমরা কিন্তু এই আমাদের শরীরে আয়রনের পরিমাণটা বাড়াতে পারবো বা ঠিকঠাক রাখতে পারবো। 19 নম্বর দেখো এবার, লিফটের আবিষ্কর্তা কি? লিফটের আবিষ্কর্তা হচ্ছে কে বলো তো? ইজি ওটিস। একটি নিরাপত্তা লিফট ছিল আদিম লিফটের একটি পরিবর্তন, যা তার ছিঁড়ে গেলে প্ল্যাটফর্মকে পড়ে দেওয়া থেকে আটকাত। এটি 1852 সালে এলিসা ওটিস আবিষ্কার করেন। 1857 সালে 23 মার্চ নিউ ইয়র্কের 488 ব্রডওয়েতে প্রথম যাত্রী নিরাপত্তা লিফট স্থাপন করা হয়েছিল। 1857 সালে নিউ ইয়র্কে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটি কি সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? সব থেকে আবহাওয়া সংক্রান্ত যে সকল ঘটনাগুলো, সে মেঘ, ঝড়, বৃষ্টি, তো এগুলো কোথায় হয়ে থাকে? তো আমরা যে স্তরে থাকি, তাই কি না? তো আমরা যে এই যে একদম নিচের স্তরটা যেটা, তো এই স্তরটার নাম কি? পারবে সবাই? পারবে কি না? কি? টপোস্ফিয়ার। টপোস্ফিয়ার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো টপোস্ফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে গড় প্রায় 8 থেকে 15 কিমি উষ্ণতা পর্যন্ত বিস্তৃত, যা অক্ষাংশ এবং ঋতু অনুসারে পরিবর্তিত হয়। জলীয় বাষ্প এবং তাপমাত্রা তারতম্যের উপস্থিতির কারণে টপোস্ফিয়ারে বৃষ্টি, তুষারপাত, ঝড় এবং বাতাসের মতো আবহাওয়ার ঘটনা ঘটে। টপোস্ফিয়ারে তাপমাত্রা সাধারণত উচ্চতার সাথে হ্রাস পায়। এটাও কিন্তু মনে রাখবে, উচ্চতার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। প্রতি কিলোমিটারে গড় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে এটা হয়ে থাকে। আর টপোস্ফিয়ারের পরেই রয়েছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই টপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানাকে কী বলা হয়? ট্রপোপোজ বলা হয়। টপোপোজ বলা হয় যা দুটি স্তরের বায়ুর মিশ্রণকে বাধা দেয়। কে? ট্রপোপোজ। এরপরে দেখো 21 নম্বর, জাল্লিকাট্টু ষাঁড়কে বসে আনার জন্য যে উৎসব, জাল্লিকাট্টু উৎসব, তো এটা কোন রাজ্যের সাথে যুক্ত বলো? তো এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের খুবই একটি বিখ্যাত উৎসব জাল্লিকাট্টু উৎসব। এছাড়া তামিলনাড়ুর আরও উৎসব রয়েছে, যেমন পোঙ্গল, থিরুভাইয়ারু উৎসব, থাইপুসাম, নাট্যাঞ্জলি নৃত্য উৎসব, মহামহম আর কার্তিকাই দীপম। খুবই বিখ্যাত উৎসবগুলো রয়েছে তামিলনাড়ুর, প্রত্যেকটা মনে রাখো। এরপরে দেখো 22 নম্বর কোশ্চেন, নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? পৃথিবীর তুলনায় সূর্যের কাছে, সেটা কোনটা? দেখো, সূর্যের পরে কি থাকে? এখানে যদি সূর্য থাকে, সূর্যের পরে পরে যদি গ্রহগুলো আমরা সাজাই, কি প্রথমে আসে কি? বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। তাহলে সূর্যের কাছে কে রয়েছে? বুধ আর শুক্র রয়েছে, তাই কি না? বুধ এবং শুক্র, তারপরে পৃথিবী। তাহলে
অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8খানা গ্রহ রয়েছে বর্তমানে। তো এই গ্রহ, বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, তারপরে শুক্র এবং তারপরে পৃথিবী। অতএব শুক্র এবং বুধ উভয়ের হচ্ছে সূর্য কাছাকাছি। বুধ আমাদের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ, সবথেকে ছোট গ্রহ বুধ। অনুরূপ আকার, ভর এবং গঠনের কারণে শুক্রকে পৃথিবীর ভগিনী গ্রহ অর্থাৎ যমজ গ্রহ বলা হয়। শুক্র পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? শুক্রকে বলা হয়, যেটা কোন এক্সাম এসছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে এসেছিল। তারপরে শুক্র হলো আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ, যার গড় পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 464 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 867 ডিগ্রি ফারেনহাইট। আর বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহকে বৃহস্পতি। এবার দেখো 23 নম্বর কোশ্চেন, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? এখানে যে অপশান 4খানা দেওয়া রয়েছে, তো এর মধ্যে 2খানা অপশান কিন্তু একদম সঠিক, 2খানাই। সেটা হচ্ছে এ আর বি, অ্যামাইলেজ আর টাইলিন, দুটো অপশানই এখানে সঠিক। তো যারা এ করেছো তারাও নাম্বার পাবে, যারা বি করেছে তারাও নাম্বার পাবে, দুটো অপশানই কিন্তু এখানে সঠিক রয়েছে। মুখের 3টা লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাব ম্যাক্সিলারি গ্রন্থি, আর হচ্ছে পেরোটিড গ্রন্থি, প্যারোটিড। টায়ালিন এবং লাইসোজাইম উৎসেচক লালারসে পাওয়া যায়। আর টায়ালিন এবং লাইসোজাইম উভয়ই শেষসারে প্রাক পরিপাকে সাহায্য করে, তো একে লালা অ্যামাইলেজও বলা হয়। মল্টেজ এবং অ্যামাইলেজ উৎসেচক শর্করা পরিপাকে সাহায্য করে। আর ট্রিপসিন এবং কার্বক্সিপেপটাইডেস উৎসেচক কী করে? প্রোটিন পরিপাকে সাহায্য করে। আর লাইপেজ উৎসেচক যেটা চর্বি পরিপাকে সাহায্য করে, লাইপেজ উৎসেচক যেটা কী করে? চর্বি পরিপাকে সাহায্য করে। এবার দেখো 24 নম্বর কোশ্চেন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? শাহজাহানের 4 পুত্র ছিল, তার মধ্যে যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? তো তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছে দারা। দারা, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দারা হচ্ছে শিখোহ ছিল, দারা ও শিখোহ, পুরো নাম হচ্ছে দারা শিখোহ, ছিলেন শাহজাহানের পুত্র। তাকে বাদশাহজাদা ই বুজুর্গ মার্তাবা অর্থাৎ উচ্চ পদমর্যাদার যুবরাজ উপাধি দেওয়া হয়েছিল। ঔরঙ্গজেবের বিপরীতে দারা ছিলেন একজন মুক্তমনা মুসলিম। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 24খানা। এই 24খানা জিকে কোশ্চেন কিন্তু এক্সামে এসেছিল। তো প্রত্যেকটা কোশ্চেন দেখলে আমরা বিস্তারিতভাবে একদম আলোচনা করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখন আমি কিন্তু লাইকের কথা বলিনি, তা সত্ত্বেও অনেকে লাইক করে দিয়েছে। তো যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কেননা তোমরা পরবর্তীতে এখনই কিন্তু লাইকটা নিশ্চয়ই করে দিয়েছো। দিয়েছো কি না? এবার অবশ্যই করে দিয়েছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রেখেছো, আর তো বলার কিছু নেই। তো এইরকমই কোশ্চেন আনসার যদি তোমরা পেতে চাও, এইরকমই ক্লাস যদি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSSC গ্রুপ সিডি এক্সাম যদি তোমরা দিতে চাও, ফর্ম ফিল আপ যদি করেছো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। আমরা কিন্তু রিসেন্ট ক্লাস কিন্তু চলছে, রিসেন্ট যে নতুন যে জিকেতে নতুন যে টপিক অ্যাড হয়েছে, সেই টপিকগুলো থেকে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। ঠিক আছে, একদম সম্পূর্ণ বাংলায় ক্লাস করানো হচ্ছে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের টেলিগ্রামে চলে যাও। তাছাড়া তোমরা যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা WBSSC গ্রুপ সিডির নোটস নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আমাদের সেই গ্রুপে ইতিমধ্যে অনেক নোটস প্রোভাইড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স 2025 জিকে ইবুক, যেখানে 8200 প্লাস কোশ্চেন রয়েছে একদম টপিক ওয়াইজ। যেই পিডিএফ থেকে আমাদের এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ থেকে কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন, অনেক কোশ্চেন কমন রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কমন থাকবে, এ তো স্বাভাবিক, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসছে একদম ইজিলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, তো ওগুলো তো আসবেই, আসার কথা এবং এসেছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2025-এর পিডিএফ এখানে আমি আপলোড করে দিয়েছি। নোবেল পুরস্কার 2025 আপলোড করা রয়েছে। WBSSC গ্রুপ সিডির জিকে এবং ইংলিশ পিআইকিউ, ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, তার সঙ্গে ইম্পর্টেন্ট ইংলিশ নোটস রয়েছে,
ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, পশ্চিমবঙ্গ সম্পর্কিত রিসেন্ট 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে রাখা হয়েছে। এই সমস্ত কিছু পাবে কত টাকায়? মাত্র 49 টাকায়। এছাড়া WBSSC যে নতুন নতুন যে টপিকগুলো অ্যাড করেছে, তো সেই টপিকগুলো নোটসও কিন্তু আমরা প্রোভাইড করব, ঠিক আছে? আজকে আমরা একটা প্রোভাইড হয়তো করে দেবো, নাহলে আগামীকাল করে দেবো। তো এইভাবে কিন্তু নোটসগুলো প্রোভাইড করা হবে বাকি যে নতুন টপিকগুলো রয়েছে সেগুলো থেকে। তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, মাত্র 49 টাকায় তোমরা পেয়ে যাবে, মাত্র 49 টাকায়। এছাড়া ওয়েস্ট বেঙ্গল যে এক্সাম সেগুলো ছাড়া কেন্দ্রের যে এক্সামগুলো হয়ে থাকে, MTS, SSC, MTS, GD, স্টেনো, CHSL, জিডির রিসেন্ট ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে? যারা যারা জিডির প্রিপারেশান নিচ্ছ, তোমরা জিডির এক্সাম দেবে, তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসারগুলো অবশ্যই কাছে রাখবে। 2022 থেকে 25 এই যে প্রিভিয়াস ইয়ারের পিডিএফটা, যেটা তোমরা পাবে এখন 41 টাকায়, মাত্র 41 টাকায় একদম বিস্তারিত আলোচনা সহ এই পিডিএফটা পেয়ে যাবে। তো প্রত্যেকটা পিডিএফের প্রাইসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর ডেমো যদি দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানেই ডেমো, প্রত্যেক পিডিএফে ডেমো লিঙ্ক রয়েছে, ডেমো দেখতে পাবে।